এক্সটেরিয়র লিখেছিলেন নাকি? ওকে, ডে 2 গেছিলাম না, আজকে হচ্ছে ডে 3, 3 দিন চলে যাচ্ছে। এসটিএল সম্পর্কে আইডিয়া হচ্ছে? দেখুন ক্লাসগুলো যদি আপনার কাজে না আসে ক্লাস করে কোনো লাভ নেই, আমি আগে বলতেছি। প্র্যাকটিস না করলে এরকম ক্লাস করে কোনো লাভ নাই, একদমই লাভ নেই। ডে 3, ওকে। তো আগের দিনের প্রজেক্ট ফোল্ডারটা আমি আসতেছি এখানে রেখে দিলাম আর সিলেবাসটা। ফেসবুক গ্রুপে অ্যাড হন নাকি? অ্যাড হয়েছেন সবাই? আচ্ছা, যারা না সবাই ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, একে অপরকে হেল্প করবেন। কেউ যদি প্রবলেম ফেস করে এটা সলিউশন করা ট্রাই করবেন, কেউ আসতে পারে নাই তাকে ক্লাস দেওয়ার ট্রাই করবেন, কারো ফেব্রুয়ারি ক্লাস যায় নাই তাকে ক্লাসটা আপলোড দিয়ে দেওয়ার ট্রাই করবেন। এটাতে আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে? ডে 3 প্রজেক্ট ফোল্ডারটাকে আমি জাস্ট ওপেন করতেছি, ওপেন। তো এটি ছিল কালকে আমাদের লাস্ট টপিক। এরকম কেন না মাঝে মধ্যে একটা পপআপ আসে, বলে যে আপনি কি বলেন এটাই আগে করা না হলে সকল সুযোগ সুবিধা দিচ্ছে। সাবলাইম টেক্সট ফ্রিটাও ইমেজের পর আজকে আমরা দেখবো অডিও আর ভিডিও। অডিও ভিডিও, তো অডিও ভিডিও টাইপের ঝামেলা আমরা বুঝতে পারতেছি যে একটা হচ্ছে অডিও আর হচ্ছে ভিডিও। সাপোজ আমি একটা ভিডিও নিয়ে আসি, ছোট ভিডিও হতে আসে 2 মিনিট 3 মিনিট। সাপোজ এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে? অ্যাক্সেস করে দেবেন, ঘটে পড়বে না? চলে আসছে ডাউনলোড, ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে, বড় মোটামুটি বড় ভিডিও। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাক। আর আমরা একটা অডিও নিব, যেহেতু আমাদের অডিও লাগবে। অডিও, হ্যাঁ এটা হ্যাঁ এই যে এখানে একই জিনিসের অডিও আছে, মজার ব্যাপারটা। হ্যাঁ অডিও হচ্ছে, এটা অডিও না, একটা অ্যাপস। আচ্ছা অসুবিধা না, আমরা এটা .mp3 করে প্লে করবো। ডাউন মিক্সে করলে হয়।
আচ্ছা, আমরা ভিডিওটাকে দেখবো। তো ভিডিও দেখার জন্য আপনাকে ইউজ করতে হচ্ছে ভিডিও ট্যাগ। ইমেজ কাজ করে সবাই? ওকে, ভিডিও যে সোর্সটা আছে এটা বলে দেন, এই সোর্সটা কাজ করবে না। আপনাকে ভিডিও ট্যাগের ভিতরে একটা সিঙ্গেল ট্যাগ, তার নাম হচ্ছে সোর্স, ওটা ইউজ করতে হবে। এইটাকে ইউজ করতে হবে, বুঝা গেছে? এইটার ভিতরে সোর্স দিতে হবে। ক্লিয়ার? ভিডিও, তার ভিতরে সোর্স, তার ভিতরে সোর্স ট্যাগ। তো এবার আমাদের যে ভিডিওটা ডাউনলোড হয়েছে, যেটাকে আমি আমাদের ফোল্ডারে নিয়ে আসি, কাট করে সাপোজ বেসিক অ্যাসেটস, এটার ভিতরে ভিডিও, এটা রিলোড করতেছে সাপোজ 1.mp4, এখানে দিচ্ছি অ্যাসেটস ইমেজ ভিডিও 1.mp4, চলে আসবে। ধরো চলে আসছে, কিন্তু এটা চলবে না, এটা চলবে না। এটাকে চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোলস তার অ্যাট্রিবিউট দিতে হবে। কন্ট্রোলস অ্যাট্রিবিউট আপনাকে এটাকে চালানোর সুযোগ সুবিধা দেবে। হ্যাঁ, এই সাউন্ড কমানো বাড়ানো, এখন ফুল স্ক্রিন, মানে ইউটিউবের ইয়েগুলো দিবে আর কি। ঠিক আছে, এটা কোথায় পাবো আমরা? কন্ট্রোলস থেকে। ক্লিয়ার? এটা হচ্ছে ভিডিও। আর অডিও ট্যাগটা কি বলবেন? সেম, জাস্ট অডিও, আর এখানে একটা mp3 ফাইলের লিঙ্ক দিয়ে দেবেন। ঠিক আছে, আরেকটু বিস্তারিত জানতে এই দেখেন ভিডিও, তারা সোর্স দুটো ইউজ করছে। আবার এখানে উইথ হাইট দিয়ে যারা ছোট থাকে, এই কন্ট্রোলস উইথ হাইট অ্যাট্রিবিউট আর কি। সাপোজ আমি এখানে উইথ দিই 300, হাইটে দিব 300, এগুলো পিক্সেল হিসেবে কাজ করে বাই ডিফল্ট। হাইট কি? উচ্চতা। এই হচ্ছে অডিওটা, হচ্ছে ভিডিওটা। ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ, টাইপস এগুলো দিলে হবে, কাজ করবে। ঠিক আছে, তবে টাইপসটা হবে, দেখেন ভিডিওর জন্য প্রথমে হবে ভিডিও, তারপরে হবে এক্সটেনশন, বুঝে গেছে? আর অডিওর জন্য হবে অডিও, তারপরে হবে এক্সটেনশন। ওকে, তো এটা ছিল আমাদের ভিডিও অডিও ট্যাগের ব্যাপার স্যাপার। তারপর দেখেন আই ফ্রেম, খুব মজার একটা ট্যাগ। এই হচ্ছে আই ফ্রেম, এই অ্যাকচুয়ালিতে লাগে না সাধারণত, এখানে সোর্স দিতে হয়। আই ফ্রেম আমরা ফ্রেম দিয়ে কি করি বলেন তো? ছবি বাঁধাই। ধরেন বাইরে কোথাও ছবি তুলছি, ওই ছবিটাকে ফ্রেমে বাঁধাই বাসায় নিয়ে আসছি, এটা তো নর্মালি ফ্রেম দিয়ে করা হয়। হ্যাঁ, তো আই ফ্রেম দিয়ে হচ্ছে বাইরের কোনো কন্টেন্টকে আপনি চাইলে আপনার এই ছবি নিয়ে আসতে পারেন। বাইরের কোনো কন্টেন্ট মানে কি? বাইরের যে কোনো কিছু হতে পারে, হইতে পারে কোনো ওয়েবসাইট, হইতে পারে এইটা ওইটা। হ্যাঁ, এটা আই ফ্রেম দিয়ে করা যায়। কিভাবে? এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা ওয়েবসাইট যেখানে আমরা রেজাল্ট দেখি, তবে ওই দিন জীবনে লোডিং হয় না এটা। হ্যাঁ, রেজাল্টের দিন এখান থেকে রেজাল্ট দেখছেন, এটা খুব রেয়ার, এটা লোড হয় না, ওই দিন ডাউন থাকে। হ্যাঁ, আপনি যেটা করবেন, কপি করেন, এই লিঙ্কটাই আপনার সোর্সে দিয়ে দেন। এবার এখানে উইথ দেন 400, হাইটে দিবেন সাপোজ 400। দেখেন ওই হচ্ছে আপনার এখানে চলে আসছে, আপনি উইথ বাড়ায় দেন
এইখানে করলাম, চলে আসছে ওয়েবসাইট। আপনার এখানে সব ওয়েবসাইট আসবে না, যেগুলোতে মানে বহু সিকিউর না বা যারা আইফ্রেম শেয়ার অফ করে না, ঠিক আছে, তাদেরগুলো আসবে। আপনি ফেসবুক আনতে পারবেন না, গুগল আনতে পারবেন না, কিন্তু বাংলাদেশে যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো এগুলো বাদ পাড়ায় এগুলো আনা যায়, ঠিক আছে। ওকে, এটা ছিল আইফ্রেমের একটা কাজ। আচ্ছা, দুইটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট নাম বলেন তো। ইউটিউব, ডেইলিমোশন, এখন ফেসবুকে মানে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হয়ে গেছে। তো আমরা চাইলে এইটার মাধ্যমে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি, ঠিক আছে। আইফ্রেম ট্যাগের মাধ্যমে ভিডিওগুলো ইজিলি শেয়ার করতে পারি। কিভাবে? আমি ইউটিউবে যাচ্ছি, ওকে, আমরা সাপোজ উন্নয়নের মহাসভাতে যাই। ওকে, এই ভিডিওটা আমরা শেয়ার করতে চাই, ওকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই লিঙ্কটা নেবো। হ্যাঁ, এই লিঙ্কটা আইফ্রেমের যে সোর্স আছে এখানে দিয়ে দেবেন। কাজ করে? এটা জীবনে কাজ করবে না। এটা হচ্ছে দেখার জন্য, কিছুর জন্য ওয়াচ। আপনি কারোর সাথে শেয়ার করলে সে এটা দেখতে পাবে, কিন্তু আপনি কোনো অন্য ওয়েবসাইটে এই কোডটাকে রান করতে চান, এই ভিডিওটাকে রান করতে চান, তাহলে আপনাকে করতে হবে এমবেড। কি করতে হবে? এমবেড। এমবেড কিভাবে করবো? আপনি চলে যাবেন হচ্ছে শেয়ার, ফেসবুক থেকে আমি যে শেয়ার করা যায়, আপনি যাবেন কোথায়? এমবেডে। এমবেড থেকে আইফ্রেম ফুল কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে এসে নিচে রাখেন, রেখে আমাদের শুধুমাত্র সোর্সটা দরকার। কি দরকার? সোর্স। এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা আইডি বলে। দেখেন ভিডিও যেটা, এটা আইডি, এখানে সেম আইডি, জাস্ট এমবেড স্ল্যাশ আইডি, youtube.com embed স্ল্যাশ ভিডিও আইডি। এইটা দিয়ে আপনি এটাকে অন্য কোনো ওয়েবসাইটে রান করাতে পারবেন। হ্যাঁ, এমবেডের মিনিং একজ্যাক্ট কি বোঝায় আমি জানি না, তবে এমবেড মানে হচ্ছে অন্য কোনো কন্টেন্ট, মেইনলি ভিডিও, আপনি আরেকটা ওয়েবসাইটে রান করাবেন, তার জন্য এমবেড ইউজ করা হয়। তবে এমবেডের একজ্যাক্ট মিনিং কি এটা আমি কখনো জানার চেষ্টা করিনি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ওয়াটসঅ্যাপ ছেড়ে কি আনলাম? এমবেড চলে আসছে ভিডিও। ওকে, সেম ওয়েতে আমরা ভিডিও নিয়ে আসতে পারি। এখানে গেলাম ভিডিও.com, এদের ভিডিও পেয়ে লাইন করতে হচ্ছে। যারা ইউজার ফ্রেন্ডলি না তাদের এখানে মানুষ খুবই কম যাবে। এটা কি আমরা ভিডিও দেখতে আগে লগ ইন করতে হবে, এটা কোন ধরনের কথা? ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ইউটিউব, দেখার পরে ভিডিও লিস্ট। আচ্ছা, তো এখানে কিছু ভিডিও আমি দেখতে পাচ্ছি, এগুলো কি প্লে করা যায়? এটা কেমন ভিডিও শেয়ারের ওয়েবসাইট বলুন তো? এই জম্বিদেরকে শেয়ার করি। ওকে, এই জম্বিরা আসছে, আসার পর ঠিক একইভাবে আপনি এখান থেকে লিঙ্ক দিয়ে শেয়ার করবেন না, হচ্ছে শেয়ার। শেয়ার থেকে আপনি যখন হচ্ছে লিঙ্ক এমবেডে, লিঙ্ক গেলে কোথায় যাবেন? এমবেড। এমবেড থেকে আপনার লাগে এই সোর্সটা। আচ্ছা, পুরোটাই কপি করে নিয়ে যাই, একটু এখানে আপাতত রেখে দিই, এই সোর্সটা নিয়ে নিই। এখন দেখেন ভিউর ওয়েবসাইটে ভিডিওগুলো যায় কিনা।
চলে আসছে? কি মনে হয় প্লে হবে? অবভিয়াসলি প্লে হবে। ঠিক আছে, আমি ছোট ছোট করে আস্তে আস্তে জিনিসগুলো আগে যাচ্ছি। যারা কয়েকবার করে প্র্যাকটিস করবেন না তারা চলে আসেন, নিজ দায়িত্ব পিছনে করে যাবেন। ওকে, তারপর যেমন একটা ইম্পর্টেন্ট কাজ, গুগল ম্যাপ শেয়ার করা, গুগল ম্যাপের লোকেশন শেয়ার করা। ঠিক আছে, মোটামুটি এখন সব থেকে গুগল ম্যাপের লোকেশন থাকে, যে তাদের লোকেশন কোন জায়গায় এটা দেখানোর জন্য। maps.google.com, এখান থেকে আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন এনিওয়্যার। তারপরে বিমানবন্দর, রেল স্টেশনের লোকেশন আমি শেয়ার করতে চাই। আপনারা গুগল ম্যাপের যথাযথ ব্যবহার জানেন তো? বাসা থেকে বের হওয়ার সময় দেখে নেন যে কোন জায়গায় আছে, অলওয়েজ দেখে নেবেন যে কোন জায়গায় আছে। জাস্ট এই পাশে ক্লিক করে ট্রাফিকে যাবেন, একদম এটা হচ্ছে একদম দাঁড়ায় আছে, হালকা দাঁড়ায় আছে, চলতেছে, একদম চলতেছে। এখন মোটামুটি জ্যাম কম, যেমন গুলিস্তান এদিকে, এই যে একদম দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা গুগল ম্যাপের হাইস্ট ইউজটা করবেন। এটা যে এখন পর্যন্ত ফ্রি আছে, এটা খুবই ভালো ব্যাপার, কারণ এটা খুব ভালো সার্ভিস। হ্যাঁ, দিতে পারে। তো আপনি যদি প্লাস ক্লিক করবেন, সাপোজ এটা শেয়ার করতেছে, ক্লিক করলাম, ক্লিক করলে আপনি শেয়ার অপশন পাবেন, শেয়ার। তো এখান থেকে এই যে ম্যাপটা আছে এটা কপি করলে আপনি আরেকজনের কাছে সাথে শেয়ার করতে পারবেন, ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন না। যাইতে হবে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডে গিয়ে দেখেন কপি এসটিএমএল, কপি এসটিএমএল একটু কপি করে নেন, কপি করে বাইরে রাখতেছি, রেখে একটু শুধু সোর্সটুকু, সোর্স শুরু সোর্স শেষ, একটু নিয়ে এখানে দিয়ে ক্লিয়ার। আইফ্রেম একটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো কাজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে কি? লোয়ার, কোনো কিছুকে লিঙ্ক করে দেওয়া, লিঙ্ক করা, এটা হলো অ্যাঙ্কর। অ্যাঙ্করের সংক্ষিপ্ত হচ্ছে এটাই, কি ট্যাগ? এইটা। যেমন ধরেন আমি একটা পিক লিখতেছি, ফেসবুক, কি লিখলাম? ফেসবুক। রিলোড করলে এখানে শুধু ফেসবুক লেখাটা পাবেন। এখন আপনি যাচ্ছেন এই ফেসবুকে ক্লিক করলে আরেকটা ফেসবুক ডট হয়ে যাবে, ফেসবুক ডট নিয়ে যাবে। এই জন্য আপনাকে শিখতে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? এই ট্যাগ। এখানে একটা কিওয়ার্ড হচ্ছে href, href স্ট্যান্ডস ফর হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স। এখন আপনি এখানে লেখেন ফেসবুক, ফেসবুকে এটা দেখবেন, এটা একটু ডিফারেন্ট কালার থেকে আন্ডারস্কোর আছে, এখানে ক্লিক করলে ফেসবুক ডট কম নিয়ে যাবে। তার জন্য আপনার এখানে লিখতে হবে ফেসবুক ডট কম, ফেসবুক ডট কম। নিয়েছে? কোথায় নিয়ে আসছে? আপনার ওয়েবসাইটের শেষে তারপর নিয়ে আসছে ফেসবুক ডট কম। এগুলো আপনাকে পূর্ণ লিঙ্কে লিখতে হবে। ক্লিক করুন, এখন নিয়ে যাচ্ছে ফেসবুক ডট কম। এখন আমরা যেই পেজে আছি ওই পেজেই যাচ্ছে। আপনি চান আরেকটা ট্যাব ওপেন হবে, তাহলে কন্ট্রোল চেপে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। হ্যাঁ, অথবা যেটা করবেন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। কি নাম? টার্গেট। ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অ্যাট্রিবিউট নতুন ট্যাব ওপেন হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ক্লিক করেন, ওপেন হচ্ছে। কন্ট্রোল চেপে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন করবে। ঠিক আছে, আর অ্যাট্রিবিউট নাম কি? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এইটা একটা অ্যাট্রিবিউট, এইটা আরেকটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, ওকে। আর আন্ডারস্কোর সেলফ দিলে এই পেজে ওপেন হবে, যেটা বাই ডিফল্ট থাকবে। আচ্ছা
nav. Nav means navigation. Okay. এই ট্যাগটা আগে ছিল না, স্টেবল 5 এ এসেছে অবশ্য। nav, ul, li এগুলো মোটামুটি একসাথে ইউজ করা হয় নেভিগেশন তৈরি করার জন্য। নেভিগেশন মানে কি? দিক নির্দেশন। ঠিক আছে, একটা ওয়েবসাইটের নেভিগেশন বা দিক নির্দেশন হিসেবে তাই কোথায় কি আছে, হোম কোথায়, ব্লগ কোথায়, তারপরে রিসেন্ট, নিউজ, কন্ট্যাক্ট, এগুলো কোথায় আছে, এটা নেভিগেশন দিয়ে তৈরি করতে হয়। তো এই ম্যাপ ট্যাগটা মিলিয়ে নেভিগেশন যখন তৈরি করবে তখনই আসবে, আদারওয়াইজ এটা আসবে না। ম্যাপ ট্যাগ না আনলেও সমস্যা হয়, তবে যখন নেভিগেশন তৈরি করবেন অবশ্যই ম্যাপ ট্যাগ দিবেন, তাহলে ব্রাউজার যখন কোডগুলো পড়বে পড়ার সময় সে যখন দেখবে ম্যাপ ট্যাগ তখনই সে বুঝতে পারবে সামনে একটা নেভিগেশন আছে। ঠিক আছে, এটা না দিলেও ওকে, বাট স্ট্যান্ডার্ড কোডে হচ্ছে নেভিগেশন দিতে হবে। ইভেন 3 ফরেস্টের রুলস হচ্ছে উপরে এবং নিচে যদি দুইটা নেভিগেশন হয় তাহলে দুইবার ম্যাপ ইউজ করতে হবে, বারে বারে নেভিগেশন থাকলে ম্যাপ ইউজ করার দরকার নেই। ঠিক আছে, ম্যাপ এটা হচ্ছে নেভিগেশনের জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে এলআই, ইউএল বা ওএল। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। ওএল অর্ডার লিস্ট। আর এলআই মানে কি? লিস্টেড আইটেম। মনে করেন ইউএল আনঅর্ডার লিস্ট বা ওএল অর্ডার লিস্ট। সাপোজ আপনাদের বাজার করার জন্য একটা লিস্ট দিচ্ছে, সেটা হইতে পারে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি? 1 2 3 4 লিস্ট আছে, আনঅর্ডার মানে 1 2 3 4 নাই। লিস্ট দেওয়ার পর এখন লিস্টের ভিতর কি থাকে? এলআই, লিস্টের আইটেম, লিস্টের আইটেম থাকে। তো ব্যাপারটা কিরকম হয়? সাপোজ ম্যাপের ভিতর ওএল অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে একটা আইটেম থাকে এলআই, আইটেম 1, এভাবে কপি করতেছি 2 3 4 5। এবার দেখেন কি আসছে, অর্ডার হয়ে আসছে না? 1 2 3 4 5 করে বুঝতেছেন তো ভাই? এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কিরকম? ইউএল, ইউএল তার ভিতরে এলআই, লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্ট। এবার দেন আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 3, আইটেম 4, আইটেম 5। এবার দেখেন, এবার অর্ডার ছাড়া আসবে। কি আসছে? বুলেট সাইন, অর্ডার ছাড়া আসছে। তো মেনুগুলোতে নর্মালি ক্লিক করা যায়, ক্লিক করা যায়, ক্লিক করে অন্য লিঙ্কে নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই এর ভিতরে দিতে হবে, অ্যাঙ্কর দিতে হবে। অ্যাঙ্কর দিয়ে আমি হ্যাশ দিয়ে দিলাম, আমার তো কোনো লিঙ্ক নাই যেহেতু। এবার দেখেন প্রথমটায় ক্লিক করা যাবে, এই ক্লিক করলে এখানে হ্যাশ আসতেছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে ওখানে হ্যাশ আসবে, এখান থেকে হ্যাশটা ওখানে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। এটাকে সিম্পলি লেখা যায়, দেখেন ম্যাপের ভিতরে কে? সাপোজ ইউএল, কে? ইউএল, ইউএল ভিতরে কে? এলআই, এলআই কয়টা? সাপোজ 5টা। এলআই ভিতরে এ থাকে, এর মধ্যে থাকে হচ্ছে হ্যাশ, হ্যাশের মধ্যে লেখা থাকে হচ্ছে হোম ট্যাব। ম্যাজিক না? ম্যাভ, ইউএল, এলআই, প্রত্যেকটা এলআই ভিতরে এ আছে, লিঙ্কে আছে হ্যাশ, আর সব জায়গায় আসবে হোম। এবার আপনি চেঞ্জ করেন, ব্লগ বা যা যা আসবে সব আসবে, সেভ করলেন, আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা কিভাবে করছি? এটা করছি হচ্ছে ইভেন্ট দিয়ে। কি দিয়ে? ইভেন্ট। নামের ভিতর কে? ইউএল, ইউএল ভিতর কে? এলআই, কয়টা এলআই? সাপোজ আপনার স্টার 5, এরপর কি? এ এর লিঙ্ক কি করবে? হ্যাশ, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কি? স্কোয়ার ব্র্যাকেট কোনটা? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, কেমন? এটা বল কি? প্যারেন্থেসিস। ফার্স্ট ব্র্যাকেট ফাইন, কিন্তু আপনি যদি কোথাও শুনেন প্যারেন্থেসিস আপনাকে বুঝতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এটা বল কি? সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ভার্সেস কার্লি। কার্লি মানে কি? মেয়েদের কার্লি হাত দেখছেন না? এইটা দেখেন, এইটাই। ঠিক আছে, এটা প্যারেন্থেসিস, কার্লি ভার্সেস। আর লাস্টটা কি? থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, আপনারা যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল দেখবেন তখন আপনার বা আমার মতো ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অনেকেই বলে না, ইভেন তাদের এখানে আপনার চিহ্নিত না। হ্যাঁ, তখন এটাই বলা হয়
প্যারেন্থেসিস কার্লি আর স্কোয়ার, ঠিক আছে? বলেন আবার একটু বুঝে বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। ওকে, ওটার জন্য আমাদের কি করতে হবে? এইসব শর্টকাটে আপনি আবার এইটা শেষ করে এরপরে আবার শর্টকাট শুরু করতে হবে, খেয়াল করেন। তো লিঙ্গুয়াল কি হ্যাশ, এরপর কার্লি দিয়ে বলবেন হচ্ছে জানি হোল, এবার বাইরে এসে ট্যাপ দিলেন, সবগুলো হয়ে গেছে। মনে করেন আপনি যদি সাব সাব আইটেম করতেছেন তাহলে এইটা এখানে এন্টার দিয়ে এবার এখানে আবার ইমেল থেকে শুরু করবেন, ঠিক আছে? এভাবে এই নোট দিয়ে আপনি চাইলে এটা তৈরি করতে পারেন। এটা ছিল আমাদের কিভাবে নোটিফিকেশন তৈরি করতে হবে। এখন হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটের কাজটা কি? এখানে স্কোয়ার ব্র্যাকেটের যে কাজ সেটা হচ্ছে লিঙ্কটাকে নিয়ে নাও। এখানে লিঙ্ক কি? হ্যাঁ, আমি যদি দিই এখন সবার বাইরে গিয়ে ট্যাব দিচ্ছে, দেখেন লিঙ্ক দিয়ে দিচ্ছে ফেসবুকের ইউআরএল। স্কোয়ার ব্র্যাকেটটা কি করে? ফেসবুক ইউআরএলটাকে মেনটেন করে। ওকে, তো এভাবে আমরা নেভিগেশন তৈরি করতে পারি। এখন শুধু নেভিগেশনের স্ট্রাকচার তৈরি করছি, ডিজাইন করে নেই, এগুলো পাশাপাশি আসবে, এগুলো নিচে নিচে আছে, এগুলো কি হবে? ভার্টিক্যাল হবে নাকি? এগুলো হরিজন্টাল হবে, এখন ভার্টিক্যাল আসছে, ঠিক আছে? ওকে, তো ইউএল এলআই এগুলো গেল। এবার আমরা টেবিল দেখবো। টেবিলের কিছু প্রবলেমের কথা বলে আগে, টেবিলটা একটা রেসপন্সিভ না। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে কি? রেসপন্স করে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করে রাখলেন ল্যাপটপের জন্য, এটা ফোনে যাওয়ার পর কি ওয়েবসাইট ছিল বোঝা যাচ্ছে, সব ধরে চলে গেছে, হলো কিছু? অবভিয়াসলি না। আপনার ওয়েবসাইট সকল ডিজাইনে সেম থাকতে হবে। তো টেবিলটা হচ্ছে রেসপন্সিভ না, এটা বিভিন্ন ডিজাইনে রেসপন্সিভ হয় না। তাই আমরা অলওয়েজ ইউজ করবো হচ্ছে বুটস্ট্র্যাপের টেবিল। বুটস্ট্র্যাপের টেবিলটা হচ্ছে রেসপন্সিভ। তবে এই টেবিলটা কিভাবে তৈরি করবেন একটা আইডিয়া দিই। তার জন্য আপনি তাহলে টেবিলের ভিতরে দুটো অংশ থাকে, একটা হচ্ছে টেবিলের হেডার আর হচ্ছে টেবিলের ডাটা। তো প্রত্যেকটা কিন্তু একটা রো, তো এই জন্য আপনি নেবেন হচ্ছে টি আর টেবিল রো। প্রথমটা হচ্ছে টেবিলের হেডিংটা। তো আপনার যাবেন টিএইচ টেবিল হেডিং, আমি দিলাম নেম, তারপর দিলাম রো, তারপর দিলাম সেল, তারপর দিলাম অ্যাড্রেস, সাম স্টুডেন্ট ডাটা নিচ্ছি। এটা হচ্ছে হেডিংটা হয়ে গেল। এবার নেবো হচ্ছে টি আর আরেকটা, এটা হচ্ছে টেবিল ডাটা নেবো, টি আর টেবিল ডাটা টিডি। এবার নেম দিলাম, তারপর হচ্ছে সাপোজ রো, তারপর হচ্ছে সেল, তারপর হচ্ছে লোকেশন। এবার এই রোটা বারবার রিপিট হবে, এটা কিন্তু রিপিট হবে না, এটা একবারে, কিন্তু এই রোটা টেবিল ডাটাটা বারবার কি হবে? রিপিট হবে। তাহলে এবার দেখেন টেবিল হয়ে গেছে, বাট এখনো সুন্দর টেবিল হয় নাই। সুন্দর করে বানানোর আপনার দিতে হবে হচ্ছে এখানে বর্ডার দেন হচ্ছে 1, কত দিলাম? 1 হয়ে গেছে। ক্লিয়ার? 2 দিলে বাইরের বর্ডারটা মোটা হবে। সাপোজ আমি 5 দিয়ে দেখে যেটা বেশি করে মোটা হয়। হ্যাঁ, হয়ে গেছে বাইরেরটা। সবাই ওকে, এই ছিল আমাদের বেসিক টেবিলটা। আমরা বুটস্ট্র্যাপ টেবিল আরো সুন্দর করে দেখবো। ওকে, এটাকে আপনি উইথ 100% দিয়ে রেসপন্সিভ করতে পারেন। তো এটা একটু ঝামেলা করে, যেহেতু আমরা অলওয়েজ সকল প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ করি, মডার্ন সকল প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ হয়, সেক্ষেত্রে আপনার HTML টেবিল ধরার দরকার নেই। আসলে বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার ডিজাইনের হেল্পার। হ্যাঁ, আর বুটস্ট্র্যাপটা খুবই রিচ, এই জন্য আমরা অলওয়েজ বুটস্ট্র্যাপের হেল্প নেব। তো টেবিলের পরে আমরা স্প্যান ট্যাগ দেখছি। স্প্যান ট্যাগ কি? স্প্যান ট্যাগ হচ্ছে কি? এটি ইনলাইন এলিমেন্ট, যে ট্যাগের ভিতরে রাখেন সেই ট্যাগের ভিতরে জায়গা দখল করে, সামথিং লাইক ওয়াটার।
পানির মতো সকল পাত্রে সে কি করে জায়গা দখল করে। এবার এই কয়টা ট্যাগে দিয়ে খেয়াল করে এই ট্যাগ দিলে এটাকে ভিতরে আন্ডারস্কোর পড়ে, এটাকে নিচে আন্ডারস্কোর পড়ে, এই হয় সে হয়, এগুলা তেমন কোনো কিছুই করে না। এগুলো কি করে দেন, এগুলো হচ্ছে বিভিন্ন এরিয়াকে ডিফাইন করে, যেমন হেডার, মেইন, ফুটার, সেকশন, আর্টিকেল। এই ট্যাগগুলা তাদের ন্যাভ ট্যাগটা ছিল, এগুলো সবগুলো হচ্ছে HTML5 এর ট্যাগ। আর এগুলো ছিল না, HTML4 একটা ট্যাগ ছিল সেন্টার, এই সেন্টার ট্যাগের মধ্যে যাই দিবেন তাই মাঝখানে চলে আসতো, এটা বাদ, এটা ডেপ্রিকেটেড। ডেপ্রিকেটেড মানে কি পুরাতন, এটা এখন আর কোনো সাপোর্ট নেই। আপনারা PHP-র অনেক ফাংশনের মধ্যে দেখবেন লেখা আছে ডেপ্রিকেটেড, যেসব ফাংশন ডেপ্রিকেটেড পাবেন এগুলো আর ধরা দরকার নেই, এগুলোর কোনো সাপোর্ট আর নেই। তো ওই সেন্টার মেন্টার বা বন্ধু অনেকটা কাছে যেগুলো আমি জানিও না, হ্যাঁ আমাদের আগে ছিল, তো এগুলো আসলে অস্তিত্ব নাই। আপনি যখন একটা ওয়েবসাইটের হেডের মানে উপরের অংশ ডিজাইন করবেন, পূর্ণাঙ্গ ডিজাইন করেন সমস্যা হয়, শুধু দিয়ে নেবেন, তখন কি জানেন, যে যখন পরবর্তীতে শুধু হেডট্যাগ দেখবে তখনই বুঝতে পারে এটা ওয়েবসাইটের উপরের অংশ, ইভেন ব্রাউজারে বুঝতে পারে এটা ওয়েবসাইটের উপরের অংশ। তারপরে মেইন কোনো কন্টেন্ট থাকবে মেইনের ভিতরে, নিচের অংশ হবে ফুটের ভিতরে, দুই পাশে কয়েকটা সেকশন থাকে, ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন বা রাইট সেকশন, লেফট সেকশন, সবগুলা যাবে হচ্ছে সেকশন ট্যাগের ভিতরে। কোন ট্যাগের ভিতরে? সেকশন ট্যাগ। পূর্ণাঙ্গ কোনো আর্টিকেল লেখার জন্য তাকে দিতে হবে আর্টিকেল ট্যাগের ভিতরে। আমরা এগুলো যখন ইউজ করতে যাবো তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এবার দেখবো HTML স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে আমরা আমাদের HTML এর সিলেবাস শেষ করব। ওকে, তো HTML এর বেশিরভাগ ট্যাগগুলো তো হচ্ছে মানে স্টার্ট আছে এবং এন্ড আছে। হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ কয়টা? সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ খুবই কম। ব্রডার ইমেজ, বিআর, এইচআর, হ্যাঁ বুঝলেন, লিঙ্কের আমরা এখন দেখিনি, সামনে আসবো, ডিপ দেখবো, আইডি দেখবো, একটু সামনে আসতেছে। এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ হাতে গেলে কয়েকটা, আপনি প্র্যাকটিস করতে করতে চলে আসবে হাতে। হ্যাঁ, এগুলো তেমন কিছু না। তো HTML স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি? স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স মিনস কি মিনস স্পেশাল, ঠিক আছে, বিভিন্ন সিম্বল। যেমন ধরেন আপনার অনেক ধরনের সিম্বল দেখা হতে পারে, আপনার কিবোর্ডে কি সকল ধরনের সিম্বল আছে? যেমন ধরেন ডলারের সিম্বল আছে কিন্তু পাউন্ডের সিম্বল আছে? পাউন্ডের সিম্বল কিন্তু নাই। তো এই জন্য এই ধরনের সিম্বলগুলোকে নিয়ে আসার জন্য HTML স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের ব্যবস্থা করছে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স লেখা যাবে অ্যান্ড কমা, অ্যান্ড সেমিকোলন, অ্যান্ড সেমিকোলন, এটার মাঝখানে যেটা চান এটা লিখবেন। আর কি চাই? পাউন্ড, কি আসছে? পাউন্ড। তারপরে আমি চাই সাপোজ কি চাই, কি লিখলাম? অ্যান্ড, হ্যাঁ দেখা যাচ্ছে না এখানে, আমি বলবেন না? আচ্ছা, একটা পি এর ভিতর নেই, তাও আসতেছে না, এর দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কিন্তু টেক্সট নেই, দশটা ওয়ার্ড দিলাম, এই ওয়ার্ডের পর এগুলোকে ইউজ করে এই এখন দেখেন এখানে সাইনটা আসবে, কি সাইন আসছে? অ্যান্ড। তো আমরা এটাই লিখব কিভাবে? স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স লেখা ওয়ে হচ্ছে এটুকু দেবেন অ্যান্ড সেমিকোলন, অ্যান্ড সেমিকোলন। আমি কি চাই? পাউন্ড। এখন দেখুন এই লেখার পর একটা পাউন্ড সাইন আসছে, পাউন্ড সাইন। এভাবে আপনি যখন যেটা প্রয়োজন হয় তখন আপনি সেটাকে নিয়ে আসতে পারেন। তার জন্য তার লিস্ট আছে। স্পেশাল ক্যারেক্টার্স বা HTML এন্টিটিস যেটা বলেন না কেন, এই যে এখানে আছে কোটেশন কোড দিতে হবে, এন্ড লেখা গেলে এন্ড দিতে হবে, আপনার যেটা দরকার এই যে এটা দিতে পারেন। এটা মানে জাস্ট দেখে নিয়ে রাখবেন যেখানে কি কি আসছে, বুঝে গেছে? এটা হচ্ছে HTML স্পেশাল
ক্যারেক্টার। ক্লিয়ার? ওকে, নাম্বার কোড ইউজ করা যায়, তবে মানে এটা ইউজ করা সবচেয়ে বেটার, মানুষ এটাই সবচেয়ে ইউজ করে। কারণ একই জিনিস যেটা আপনি একটু ঝামেলা, আপনি যখন দুইটা কভার করতে যাবেন তখন ঝামেলা বেড়ে যাবে, এই জন্য একটা কভার করেন। ক্লিয়ার? সেম একই জিনিস। ওকে, এইবার আমরা শিখবো ডিভিশন কি। একটা ওয়েবসাইট ডিভিশন কি জিনিস। ডিভিশনকে সবচেয়ে বলা হয় ডিভ। আপনার যদি ইমেজ থাকে তাহলে ডট সেভের ট্যাব দিয়ে আপনার একটা ডিভ ট্যাব ওপেন হবে, ডিভ ট্যাব ক্লোজ হবে। দেখেন ডিভ ওপেন, ডিভ ক্লোজ। এই ডিভ ট্যাবটাকে বলা হয় ডিভিশন। কি বলা হয়? ডিভিশন। তো ডিভিশনটা কি কাজ করে? আমাদের ওয়েবসাইটে অসংখ্য ডিভিশন থাকতে পারে, ভাগ থাকতে পারে, বিভাগ থাকতে পারে। যেমন ধরেন বাংলাদেশে কয়টা ডিভিশন? ওই 7টা 8টা যেটাই হোক, হ্যাঁ ডিভিশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে না? তো একটা ওয়েবসাইটকে আপনি কয়েকটা ডিভিশনে ভাগ করে তাদেরকে আলাদা আলাদা নাম দিতে পারেন। এখন ডিভিশনে ভাগ করার জন্য আপনাকে ট্যাগ দিতে হবে, ডিভ ট্যাগ। কি ট্যাগ? ডিভ ট্যাগ। আমরা ডিভ ট্যাগ দিয়ে ডিভিশনটা তৈরি করবো। ওকে, এখন ডিভ নিলাম, কয়েকটা ডিভিশন নিলাম, সবার নামই হচ্ছে ডিভ, তাহলে হয়ে গেছে। আলাদা আলাদা দিতে হবে, নাম দিতে হবে। আলাদা নাম দেওয়া যায় হচ্ছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। একটা হচ্ছে আইডি আর একটা কি ক্লাস। মনে করেন একটা ডিভিশনের নাম দিলাম ক্লাস, এটা একটা অ্যাট্রিবিউট, যে কি নাম দেওয়া যায়? সাপোজ টিম, এই ডিভিশন নাম কি? টিম। আপনি যখন আরেকটা ডিভিশন নেবেন, এই ডিভিশন নামেন পোর্টফোলিও, ঠিক আছে? আরেকটা ডিভিশন নাম, তার নাম টেস্টিমোনিয়াল। আলাদা নাম দিয়ে দিস না, হ্যাঁ? তখন আমি যখন এই পোর্টফোলিও করে ডাকবো তখন এটা আসবে, টেস্টিমোনিয়াল ডাকলে এটা আসবে। এটা হচ্ছে ক্লাস দিয়ে আলাদা আলাদা নাম দিয়ে দিছে জন্য। আদারওয়াইজ ক্লাস না দিলে ভেরিয়েবল থাকবে ডিভ, তিনটা চলে আসতো। বুঝা গেছে প্রবলেমটা কোথায়? তো একটা জিনিসের নাম কিন্তু 2-3টা রাখতে পারে, জাস্ট স্পেস দিয়ে নাম দিয়ে দেবেন, যে কটা স্পেস দিয়ে নাম দেবেন তার নাম ততটা হয়ে যাবে। এবার আসি আইডি। মনে করেন সেকশন 2, আইডি কি দিলাম? সেকশন 2। এখন তার নাম হচ্ছে এগুলাও, তার নাম এটাও। আইডি কিন্তু একটাই হয়, স্পেস দিয়ে আর একটা হয় না। আইডি কটা হয়? একটাই হয়। প্রত্যেকটাকে আইডি দিয়ে দিয়ে আলাদা আলাদা আইডি দিয়ে দেবেন। এখন দুজনের নাম কল করা যায়, ক্লাস আর আইডি। মনে রাখবেন যে দুটোর মধ্যে পাওয়ারফুল হচ্ছে আইডি। পাওয়ারফুল কে? আইডি পাওয়ারফুল। কাজ রেখে তাই পাওয়ারফুল হচ্ছে আইডি। ক্লিয়ার? ইউজ করে হচ্ছে ক্লাস। কেন ইউজ করবো? কারণ আমরা গরিবের পক্ষে, ঠিক আছে? তার পাওয়ার কম, তাহলে পরবর্তীতে কেউ চেঞ্জ করতে হলে পাওয়ারফুলটা ইউজ করে চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে ডিভ, ক্লাস আর আইডি। আমরা আস্তে আস্তে কালকের ক্লাসে সিএসএস শুরু করবো। সিএসএস শুরু করলে এগুলো ব্যবহার আস্তে আস্তে দেখতে থাকবেন। বুঝে গেছে? হ্যাঁ, এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট হচ্ছে শুধু ক্লাসের ওয়ার্কগুলো, কারণ আসলে এখন তো আমরা শুধু সিনট্যাক্স শিখতেছি। যখন ছোট ছোট প্রজেক্ট হয়ে যাবে তখন অ্যাসাইনমেন্টগুলো শুরু হবে। প্রথম 2 ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে শুধু ক্লাসের ওয়ার্কগুলো, কয়েকবার প্র্যাকটিস করে ফেলবে, মানে এসটিএল ট্যাগগুলো খেয়ে ফেলবেন। ঠিক আছে?